রাতের আগে ওয়াকারুজ্জামানের সাথে আমার কোনো দিন পরিচয় ছিল না এবং আমি এবং ওয়াকার কোনো সময় চাকরি জীবনে একই ক্যান্টনমেন্টে চাকরি করি নাই এবং সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয় ছিল না এবং 5 তারিখ আমি যখন 10টার সময় মিট করলাম তখনই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি ওয়াকারুজ্জামানের সামনাসামনি করমর্দন করলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মিটিং উইথ হিম। তো সুতরাং স্বাভাবিকভাবে রাত 12টা 20-এ যখন আমার এরকম একটা কল পেলাম আমাকে আমার একটু চমক লেগেছে যে উনি আমাকে কেন করলেন এবং আমি এই প্রশ্নটা কিন্তু ওনাকে যখন আমি পরের দিন গেলাম ওয়াই মি আমাকে প্রশ্ন করেছিলাম। উনি তখন বললেন যে দেখেন আমার জানা মতে অবভিয়াসলি ওনাকে হয়তো ইন্টেলিজেন্স এজেন্সিস ডিজিএফআই এনএসএ হয়তো ব্রিফ করেছেন যে আমার জানা মতে আপনি একটা পলিটিক্যাল পার্টির সাথে আপনার সাক্ষ্য আছে এবং আপনার অনেক পলিটিক্যাল লিডার সাথে আপনার একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। যেহেতু আপনার সাথে সবার সম্পর্ক আছে তাই আমি আপনাকে এই কাজটা এই দায়িত্বটা দিতে চাই। তো সেই হিসাবে আমার সকাল 10টায় যখন গেলাম যখন আমি ওখানে মিট করলাম যখন আমাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন তার প্রতিউত্তরে উনি বলেছেন হ্যাঁ এটা অবশ্য সত্যি কথা যে বিএনপি তো আমি তো ধরেন 2008 সালের ম্যাডাম যখন জেল থেকে বেরোলো তখন থেকে আমি ম্যাডামের সাথে ছিলাম এবং ওনার সাথে থাকা বদলতে অনেকের সাথে পলিটিক্যাল সার্কেল আমার অনেকের সাথে পরিচয় হয়েছিল এবং আমি মোটামুটি সব সময় স্ট্রেইট কথা বলতে পছন্দ করি। কি বললেন আপনাকে জেনারেল ওয়াকার? হি ওয়াজ ভেরি ক্লিয়ার একটা জিনিস আমি যাওয়া মাত্রই উনি যে কথাগুলো বলেছেন যে দেখেন আমি এই রক্তপাত আর চাই না, আমি ক্ষমতাও চাই না, আমি একটা নিষ্পৃত হোক, এটা কামস টু অ্যান এন্ড, এটি আমার লক্ষ্য এবং আমি আপনাকে এই দায়িত্বটা দিতে চাই। কি দায়িত্ব দিতে চাই? দায়িত্ব দিলেন আপনি যেহেতু আপনার সাক্ষ্য আছে উনি যখন 10টার সঙ্গে দাওয়াত দিলেন আপনি সবাইকে ঠিক টাইমে আলোচনা করেন তাদেরকে আমি তাদের সাথে কিছু না আগে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তাদের সাথে মিট করতে চাই, দেখা করতে চাই, কথা বলবেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি এই আজকের এই ঘটনাটা যে আমাকে দায়িত্ব দিয়েছেন সকালের কথা এবং উনি যখন 10টার সঙ্গে দাওয়াত দিলেন আমি গেলাম ঠিক টাইমে এবং ঠিক 10:30 বাজে কিছু না আগে ওনার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাপ্রধান কথা বলবেন উনি বলেছিলেন। আমি বলছিলাম ধন্যবাদ আপনি কথা বলেন, আমি চাই আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি দেখি এটা কতখানি করতে পারি। তো আমার কথা হচ্ছে যে সেই দিন যে উনি যখন আমাকে বললেন এই কথাটা আমি তখনই আজ করতে পেরেছি সামথিং ভেরি র্যাডিক্যাল ইজ গোয়িং টু হ্যাপেন দিস মর্নিং। তা আপনি তো বেরিয়ে গেলেন 10:30। আমি বের হয়ে গেলাম, আমি কি করলাম তখন প্রথম কাজটাই করলাম কিন্তু আমি ফখরুল ভাই বিএনপি সেক্রেটারি ওনাকে টেলিফোন করলাম তারপর যে আমাকে এই কথা বলেছে উনি বলছে ইটস এ ভেরি ওয়েলকাম ডিসিশন, তবে আমি আমার নেতাদের সাথে একটু আলাপ করে আই উইল কাম ব্যাক টু ইউ। তো উনি আমাকে এটাও বলেছিলেন আমাকে তো উনি অন্যান্য পার্টি লিডারকে বলেছেন, তো আমি ওনাকে বললাম যে দেখেন আমি তো সবাইকে সবার টেলিফোন নাম্বারও নাই, এই কাজটা আপনি করেন কিন্তু সেক্রেটারি জেনারেল কাছে তো সবার নাম্বার আছে। ওর যে না এটা ঠিক হবে না, আপনি কি দায়িত্ব দিয়েছে আপনি এটা করেন, না হয়তো অনেকে হয়তো আমাকে ভুল বুঝবে এবং রাইটলি সো। তো তখন এই নাম্বার দিয়ে আমি সবার সাথে যতজন কার সাথে কথা বলেন আপনি? এটা কয়েকজনকে পেতে ঝামেলা হয়েছে, যেরকম মাহমুদুর রহমান মান্না একবার বলে দেশে আর জন্য বিদেশে, জামাতের আমির পাওয়াই যান একজন শফিকুর রহমান, হ্যাঁ এটা হয়েছে তখনকার যে সিচুয়েশন পেয়েছিলেন তো শফিক সাহেব? হ্যাঁ পেয়েছি, বাট আমি ওনাকে ডাইরেক্ট কথা বলতে পারিনি, ওনার ক্লোজ একজন ধরে আছে ঠিক আছে আমি উনি কাছে আসেন না। তখনকার যে অবস্থা এটা স্বাভাবিকভাবেই সবাই খুব উত্তেজিত ছিল, বিচলিত, অনিশ্চয়তার মধ্যে ছিল আসলে ওয়েদার দিস আর ট্র্যাপ অর রিয়াল, এটা হওয়াটা স্বাভাবিক। তো তবে ওনারা সবাই রেসপন্ড করেছেন টাইমলি। তা আমি ওইটা বলি কিন্তু আমি রাওয়াতে চলে গিয়েছিলাম, রাওয়া ক্লাবে একটা ওখানে গ্যাদারিং হওয়ার কথা, একটা প্রসেশন, ওখানে আমি ছোট্ট একটা বক্তব্য রেখেছি, আমি প্রসেশনের সাথে যোগ দিয়েছি এবং ওখানে আমরা ফ্যাসিস্ট রেজিমের যে তাদের দায়িত্ব ছাড়ুক এটা নিয়ে আমরা স্লোগান এবং আন্দোলন করেছি। জি। তো ওখান থেকে ফিরে এসে এখানে আপনি জানেন সেলফোন রাখাটা কিন্তু খুব ডেঞ্জারাস। জি। তা আমি আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে সেলফোনটা আমি ক্যারি করিনি, কেন আমাকে ট্র্যাক করবে। জি। তা আমি সেলফোনটা গাড়িতে রেখে গেছিলাম গলফ ক্লাবে। জি। তো ফিরে এসে দিকে এক গাদা কল এবং সেই কলে একটা জিনিসই ছিল, যেই আমি রিং ব্যাক করলাম যে আপনাকে যে একটা দায়িত্ব দেওয়া হলো ওনার পার্সোনাল স্টাফ অফিসে, আপনাকে যে একটা দায়িত্ব সেনাপ্রধানের পার্সোনাল স্টাফ, যে এটা কি আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন? সেনাপ্রধান ওনাদের সাথে কথা বলতে চাচ্ছে ইমিডিয়েটলি। জি।
তা এবং এটাও বললো যে ওনাদেরকে যদি পারেন সবাইকে বলেন সেনাপ্রধানের অফিসে চলে আসতে। জি। তো এবং ওনারা যদি কোথাও আটকে যায়, কোথায় আটকে গেছে বললে আমরা যে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো। তা আমি এই মুহূর্তে সবাইকে জানালাম এবং সবাই। আপনাকে মনে পড়ে আপনি কতজনকে সেনা সদর দপ্তরে যেতে বললেন, মোটামুটি যদি নামগুলো আমি বলতে পারেন? মেইন যেগুলো পার্টি যেগুলো আছে বড় বড় ছোট ছোট যেগুলো ইসলামিক ছোটখাটো পার্টি ছিল ওইটা কিন্তু আমি বলিনি। ওটা প্রবাবলি আমার যেটা মনে হয় ওগুলা ডিজিএফআই করেছে। ডিজিএফআই মেজর পার্টি সবগুলোর সাথে আপনি মোটামুটি কাদের সাথে কথা বলেছেন? আমি যেমন ফখরুল ভাইয়ের সাথে কথা বলেছি, জামাতের সাথে কথা বলেছি, মাহমুদুর মান্নার সাথে কথা বলেছি, তার জুনায়েদ সাকির সাথে কথা বলেছি, তারপরে স্টুডেন্ট লিডার একজনের সাথে কথা বলেছিলাম। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার। আপনি গেলেন কখন আবার? ও আমি আপনাকে কি আবার ডেকেছিল কিনা? হ্যাঁ, আমাকে বলেছে ওনাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসেন। আমি তো ওখানেই সঙ্গে সঙ্গে টেলিফোন আই স্টার্টেড কলিং এভরিবডি যে আপনারা প্লিজ ফল ব্যাক, সেনাপ্রধান অফিসে চলে আসেন, কোথাও যদি বাধাগ্রস্ত হলে জাস্ট লোকেশনটা দেন, আমি সেনা সদরে জানিয়ে দেবো, আপনাকে ওখান থেকে তারা উদ্ধার করে নিয়ে আসবে অফিসে এসে। তো যখন অফিসে গেলাম অলরেডি বাই দেন আমি তারপর একটু বাসায় যেয়ে তাড়াতাড়ি কাপড়টা বদলিয়ে, কেন একটা মিটিংয়ে ছিলাম, নামাজটা পড়ি আমি চলে আসলাম। কয়টা দিয়ে গেলেন আবার সেনা সদর? আমি বাই 1:30 আই ওয়াজ দেয়ার। 1:30 গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওখানে অলরেডি জামাতের আমির ছিল না, জাতীয় পার্টির আনিস ভাই আর জিএম কাদের অলরেডি ছিল, ইসলামিস্ট পার্টির কয়েকজন ছিল, ফখরুল ভাই আর আমি যাওয়া মাত্রই মির্জা আব্বাস ওনারা আসলেন। তা মোটামুটি দ্য গ্যাদারিং ওয়াজ শফিকুর রহমান সাহেব কখন আসলেন? শফিকুর রহমান একটু পরে আসছেন। একটু পরে দেড়টার দিয়ে গেলেন। দেন সেনাপ্রধান কি করলেন? আচ্ছা, সেনাপ্রধান এক সাইডে বসেছিলেন এবং ইউ ফরমেশনের সবাই বসাচ্ছে এবং কিছু নাস্তা উনি আপ্যায়ন করলেন। ঠিক আমার মনে হয় অ্যাজ ফার অ্যাজ একটা টাইমটা আপনি একটু চেক ব্যাক করে দেখেন, 1:45 হবে। জি। যখন উনি বললেন আমি এইমাত্র খবর পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, তার মানে উনি খবরটা রিসিভ করি উনি সবাইকে এটা জানালেন এবং এটাও বললেন যে আমাদের এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতা কাম্য, আমাদের একটা সরকার গঠন করতে হবে এবং এ নিয়ে আমাদের আপনাদের সবার সাথে আলোচনা করে এটা করব। এই বলে উনি বললেন আমি একটু অফিসের বাইরে যাচ্ছি এবং জাতিকে দেশকে সবাইকে অবগতি করার জন্য বর্তমান পরিস্থিতি, এবং বাকি দুই সেনা নেভি চিফ এয়ার চিফও সাথে ছিলেন, ওনারাও কিন্তু ইউনিফর্মে রয়েছে। তো ওনারা তিনজনই বের হয়ে আপনারা সেটা টিভিতে দেখেছেন যে হি মেড দি অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য প্রাইম মিনিস্টার ইজ নো মোর। এইটা বলার পরে উনি আবার রুমে ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে দেখেন উনি চলে গেছেন, আমাকে এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যেতে হবে এবং ওনার সাথে আলোচনা করে পরবর্তী একটা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। এবং এই সাথে উনি এটাও আবেদন করলেন আপনারা আমার সাথে গেলে জিনিসটা খুব ভালো হয়। আমি তাহলে আমি ওই পার্টে যাব, তার আগে আরেকটু যেতে, আপনি তো পলিটিক্যাল লিডারদের নাম বললেন, এছাড়া নন পলিটিক্যাল কেউ ছিল না? ডক্টর আসিফ নজরুল ছিলেন, উনি তো মোরাললেস হি ওয়াজ দেয়ার এবং উনি ওই অফিসে দাঁড়িয়েই একটা আবার কিন্তু স্ট্যাটাস দিলেন, লাইভ স্ট্যাটাস। জি, আমাদের সামনেই স্ট্যাটাস দিয়েছিলেন এই মুহূর্তে আমরা একটা বড় কিছু ঘটতে যাচ্ছে এবং আশা করি কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই খবর পাওয়া। আরেকটি বিষয়, কোনো স্টুডেন্ট লিডার বা সমন্বয়ক বা যারা আন্দোলন হচ্ছে তারা কেউ কি ওই চিফের অফিসে নো স্টুডেন্ট লিডার ওয়াজ দেয়ার। এবং শুধু সেখানে নয়, আমরা যখন বঙ্গভবনে পরে গেলাম, যখন রাষ্ট্রপতির সাথে আমরা যখন আলোচনা করছিলাম তখনই কিন্তু কোনো স্টুডেন্ট লিডার ছিল না। শেষের দিকে 2জন স্টুডেন্ট লিডার আসলো যাদেরকে আসিফ নজরুল বলেছে, কারণ আমি যেখানে বসছি আমার পাশে এক সাইডে ছিল মনে চরমনাই, বঙ্গভবনের কথা বলছেন, বঙ্গভবনে, তারপর আসিফ নজরুল, তারপর জুনায়েদ, এবং তখনই বললেন যে আমরা স্টুডেন্টদেরকে আসতে বলেছি। তা আমাদের যখন এই মিটিংয়ের শেষ পর্যায়ে আমি তখন তো ওখানে 2জন স্টুডেন্ট লিডার, একজন বঙ্গভবনে একজন ছেলে, একজন একটা মেয়ে। আচ্ছা, কিন্তু সেনা সদরে যখন ছিলেন আপনারা, মির্জা ফখরুল সাহেবকে নাকি জাতির উদ্দেশ্যে তাকেও নাকি কথা বলতে বলেছিলেন সেনাপ্রধান, যে আপনারাও কিছু বলেন, এরকম কিছু? এরকম কিছু বলে নাই। তবে ওই সময় ফখরুল ভাই বলেছিলেন যে আপনি রাষ্ট্রপতিকে যাচ্ছেন, আপনি যান, আমরা অপেক্ষা করি তাহলে কথা। তখন কিন্তু 2জন ব্যক্তি, একজন হচ্ছেন যে আনিস মাহমুদ ভাই জেপি এবং আমি আনিসুল ইসলাম মাহমুদ, উনি আবার ক্যাডেট কলেজে আমার সিনিয়র ছিলেন, এবং আমরা 2জন প্রতিবাদ করলাম যে যখন সেনাপ্রধান আপনাদের সহযোগিতা চাচ্ছে, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাচ্ছে, ইট ইজ বেটার
যে আপনারা সবাই চান, কেননা সেনাপ্রধান একটা জিনিস বলে নিয়ে আসবেন, আপনার এটা পরবর্তী দ্বিমত থাকতে পারে। সো দ্য বেস্ট ওখানে আলোচনার মাধ্যমে যেটাই হবে সবার অংশগ্রহণ মাধ্যমেই সেটা হবে। আপনার কি একটু মনে পড়ে যে সেনাপ্রধান তখন বলছিলেন, আমরা তো ওটা দেখছিলাম, সবাই যখন প্রশ্ন করছিল যে হ্যাঁ জামায়াত ইসলামের আমির সাহেব এসেছেন, ফখরুল ইসলাম, এবং ছাত্রদের পক্ষ থেকে উনি বলছিলেন যে আসিফ নজরুল তাদের প্রতিনিধি। এটা কি আপনার খেয়াল পড়ে? এটা ঠিক মনে পড়ে না, অনেকটা এরকমই ধারণা ছিল, আমি এক্স্যাক্টলি আই ক্যানট রিকালেক্ট, এরকমই একটা ধারণা ছিল দ্যাট আসিফ নজরুল রিপ্রেজেন্টস দ্য স্টুডেন্টস। এখন একটু আমি আপনাকে বলি যে যখন সেনাপ্রধান বললেন যে তিনি চলে গেছেন, তখন ইনস্ট্যান্টলি আপনি তো ফেসগুলো তো রিড করতে পারেন, রিয়াকশনটা কেমন ছিল? রিয়াকশন ওয়াজ এক্সট্রিমলি জুবিল্যান্ট, মানে মনে হচ্ছে সবার শ্বাস বন্ধ ছিল, সেই মুখোশটা আপনি মুখ থেকে খুলে দিলে আপনি স্বস্তির বাতাস সবাই, এবং ইট ওয়াজ এভরিবডি ওয়াজ জুবিল্যান্ট, একটা মানে শ্বাসশুদ্ধকর অবস্থা থেকে দেশ এবং জাতির মনে রক্ষা হলো। আমরা এরপর একটা বিরতি নিয়ে আসবো এবং আমরা বঙ্গভবনের গল্পটি আমাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির আগে বলছিলেন যে আপনি যখন সেনা সদর দপ্তরে ছিলেন তখন যখন চলে আসেন সকাল 10:30টার দিকে 5 আগস্ট 2024, তখন সেনাপ্রধান বলছিলেন আপনাকে যে ভারতীয় সেনাপ্রধান ফোন করবে, আপনাকে থাকতেও বলেছিলেন, আপনি থাকেননি, চলে এসেছেন। আমি একটু দেখি সেটা কি অবস্থা। ঠিক 10:30 আমাকে ভারতীয় সেনাপ্রধান টেলিফোন করবেন, তখন বাজে আমার মনে হয় 10:25। আমি ঘড়িটা দেখে বললাম তাহলে তো আমার চলে যেতে হয়। উনি বললেন না, আপনি বসেন, আপনি শুনেন। জি, আপনি কিন্তু থাকেননি আমি যতদূর জানি, এবং আপনি চলে এসেছেন। আমার যে প্রশ্ন আপনার কাছে এটার প্রেক্ষিতে, যে ওই মুহূর্তে ভারতীয় সেনাপ্রধানের ফোনের কি মিনিং থাকে, এটাই আমি প্রথম জানতে চাই আপনার কাছে। আপনি তো শোনেননি কি কথা, কিন্তু আপনি তো একজন সামরিক বাহিনীর একজন অফিসার, এবং আপনি ওই সময় ভারতীয় সেনাপ্রধানের ফোনের কি মিনিং থাকতে পারে? এটা আমার কাছে কিন্তু কোয়াইট ক্লিয়ার ছিল তখন, যে একটা আলোচনা হচ্ছে, যে আলোচনার মধ্যে এই বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেওয়া যায় এই বিষয়ে যে একটা আলোচনা হচ্ছে, এর ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। এবং ওই লেভেলে যখন ডিসকাশন হয় তো ডেফিনেটলি এটা পলিসিগত এবং এক্সিকিউটিভ ডিসিশন হবে, এমনি আলাপচারিতা নয়। এবং আমি পরবর্তীতে যখন আমার একটা ইনফরমেশন ছিল যেটা আমি পরে জানতে পেরেছি, এবং যখন আমি মিলিয়ে দেখলাম যে 10:30টায় ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলার পরেই কিন্তু 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন, তার মানে তখনই ডিসিশনটা ফাইনাল হয়ে গেল যে ওনাকে পাঠিয়ে দিতে হবে। এবং দ্যাট কোঅর্ডিনেশন মনে হয় ওখানেই, আমি আন্দাজ করে বলছি, হয়তো আমি ভুলও হতে পারে, আমার ধারণা সেখানেই ডিসিশন নেওয়া হয়েছে। এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা জানি 11:00 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন, এবং তখন ওনারাই অনুরোধ করেছেন যে আপনাকে যেতে হবে, ইউ হ্যাভ 40 মিনিটস ইন হ্যান্ড। তারপরে কি কথা হয়েছে আমরা এটা অনেক কথা শুনেছি। এবং আমরা পরবর্তীতে যখন আমরা রিসেন্টলি ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যখন তাদের পার্লামেন্টে বলল, দ্য রিকোয়েস্ট ওয়েন্ট ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট যে শেখ হাসিনা শি ওয়ান্টস টু হ্যাভ আ সেফ রিফিউজ ইন ইন্ডিয়া। তো এই দুটো যেন আমরা একসাথে করি, তখন বুঝতে পারি যে একটা তারা ভারত কিন্তু আমাদের ঘটনাগুলো শেখ হাসিনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, এবং ঘটনা প্রভাব নিরাপদে যখন তারা বুঝতে পারলেন, এবং যেহেতু ইট ইজ এখন যেটা বুঝতে পারছি টু সাস্টেইন দ্য গভর্নমেন্ট অফ শেখ হাসিনা, তখনই কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে ওনাকে নিরাপদে এখানে পাঠিয়ে দেওয়া হোক। এবং যেহেতু এখন যেটা বুঝতে পারছি আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রীর কিন্তু ইচ্ছা ছিল এ সেফ এক্সিট। এবং আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন, এই ঘটনার 2-3 দিন আগে আমরা দেখেছি ওনার পরিবার এবং নিকটাত্মীয় সবাই কিন্তু একে একে চলে গেছে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ইন্ডিকেশন দ্য টাইম ওয়াজ কামিং টু অ্যান এন্ড। তো এখানে আমরা একটা জিনিস ভুলে যাই, যেটা আমরা অনেকে পর্যবেক্ষণ করি না, লক্ষ্য করি না, সেটা হচ্ছে পৃথিবীতে যেখানেই একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এটা প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স দিয়ে কন্ট্রোল করেছে, ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। যখনই মিলিটারিকে নামা হয়েছে তখনই কিন্তু থিংস গো আউট অফ হ্যান্ড। কেননা সামরিক বাহিনীর ট্রেনিং এবং তাদের অস্তিত্ব এবং তার যে সব কিছু, তাদের ভালোবাসা,
দেশের প্রতি তাদের নিয়োগ এবং ত্যাগ সব কিছু কিন্তু ডিপেন্ড করে জনগণের ভালোবাসা আস্থার উপরেই। তো তখন সেই জনগণকে যখন বলা হবে তাকে গুলি করে মারো, সেনাবাহিনী, সব দেশের সেনাবাহিনী এটাতে কিন্তু হেজিটেট করবে। একটা বিষয়ে আপনার কথা যদি আমি রিড করতে পারি, তাহলে যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া এটা পুরো প্ল্যান্ড জিনিস, মানে এটা হঠাৎ করে কোনো বিষয় না। ডেফিনেটলি নট, কারণ এটা শুধু তো খালি একটা ফ্লাইট, তারপর আপনি দেখেন, চিন্তা করেন ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে চাওয়া, তারপরে কোথায় নামবে কোথায় রিফিল করবে সব ঠিকঠাক হয়েছে, এবং পাইলট কারা যাবে সব কিছু। তো বাংলাদেশি পাইলটরাই তো গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশি পাইলটরাই গিয়েছে, কিন্তু এটা তো একজন ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট, ক্রস বর্ডার, এগুলো তো আপনার ফট করে আপনি প্লেন নিয়ে আপনি গেলে যেতে পারবেন না আপনি, একটা তাও আবার মিলিটারি এয়ারক্রাফট। তো ওখান থেকে ক্লিয়ারেন্স ইজ আ মাস্ট, কোথায় নামবে, কখন ভাবে, কোন রুটে আসবে, এগুলো সব কিন্তু প্ল্যান্ড এবং ক্লিয়ার হওয়া থাকে। তাহলে কি এটা সেফ এক্সিট শেখ হাসিনা? এটা ডেফিনেটলি একটা সেফ এক্সিট। সেফ এক্সিট। উনি যখন যদি থেকে যেতেন, তাহলে ওনারা যখন 3 বাহিনী প্রধান গেলেন বলতেন না 40 মিনিট আপনার সময় আছে, সেই 40 মিনিটের ক্যালকুলেশন মোরলেস ওটা ডিপেন্ড করেছে যে জনগণ চারপাশ থেকে কিভাবে গণভবনের দিকে অগ্রসর হচ্ছে। তো সেনাবাহিনীর এই তাকে সেফ এক্সিটটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আমি বলবো ওই মুহূর্তে রক্তপাত, দেশের একটা রক্তপাত হোক, সেটা কোনো সেনাপ্রধান, কোনো বাহিনী প্রধান কিন্তু চাবে না। যদি সেফ এক্সিট না হতো, আশা করি সবাই অনুধাবন করবে যে আরও অনেক কিন্তু রক্তপাত হতো। আপনারা যদি খেয়াল করেন, তদানীন্তন এলজিআরডি মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, যেদিন আওয়ামী লীগের পতন হবে সেদিন লক্ষ লক্ষ লোকের রক্তপাত হবে। সেটা তো হয় নাই। এই না হওয়ার কিন্তু আমি মনে করি একটা মূল কারণ যে টাইমলি শেখ হাসিনাকে দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখছি তখন সেনানিবাসে বা ক্যান্টনমেন্টে আরও যে তালিকা প্রকাশ হয়েছে, পরবর্তীতে আরও 626 জনকে আশ্রয় দেওয়া হয়। তাদের ভিতরে রাজনৈতিক নেতা আছে, সরকারি কর্মকর্তা আছে, পুলিশ সদস্য আছে, ইভেন আর্মির লোকজনও আছে। তো এদের সবাইকে তো আমরা পুলিশের হাতে আসতে দেখিনি। তাহলে এখানে কি ব্যবস্থা? এটাও কি এক ধরনের সেই কাস্টোডি বা কোনোভাবে এখানে ম্যানেজমেন্টটা কি মনে হয় আপনার? ওই সিচুয়েশনে যেখানে একটা জনগণের মধ্যে একটা আতঙ্ক ছিল, হয়তো ম্যাসিভ ব্লাড বাথ হবে, সেনা কমান্ডারের কাছে তখন কেউ যদি আশ্রয় চায় এবং সেই আশ্রয় না দিয়ে যদি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হয়, এটা কিন্তু সেনাবাহিনীর জন্য এর একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হবে। শত্রুপক্ষ যখন আমাদের যুদ্ধে আশ্রয় চায়, তার নিরাপত্তা দেওয়াটা কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে দেওয়াটা উচিত। তো সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে যদি আশ্রয় দিয়ে দেওয়া থাকে তাহলে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী সেটা যথাযথই করেছেন। পরবর্তীতে চলে গেল, কিভাবে চলে গেল, কোথায় গেল, কার মাধ্যমে গেল, কেন তাদেরকে আইন রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়নি, দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন। এবং কি প্রকৃতি হয়েছে এটা কিন্তু আলোচনা করা যেতে পারে, এটা তদন্ত। এই প্রশ্নটা তো উঠতেই পারে সাধারণ জনগণ, এবং সেই প্রশ্নটা কিন্তু এখনো জনগণের মনে অনেকের আছে। আপনার সাথে সেনাপ্রধানের তো পরবর্তীতে একাধিকবার দেখা হয়েছে, আপনার কি বাড়তি কিছু জানার কখনো আগ্রহ তৈরি হয়েছে বা জিজ্ঞেস করেছিলেন? সেনাপ্রধান ইজ এ সেনাপ্রধান, জি। অলদো ইজ জুনিয়র, আই হ্যাভ টু গিভ হিম দ্যাট ডিউ রিগার্ডস অ্যান্ড রেসপেক্ট। এবং আগ বাড়িয়ে জিজ্ঞাসা করা, কথা বলা, যেটা আমি জানি তাকে বিব্রত করবে, জি, তাতে সম্পর্ক উন্নয়ন হয় না। তাহলে হয়তো উনি আমাকে আর পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটেছে, উনি আমাকে কোনোদিন ডাকতেনই না। To keep the communication intact, one has to be careful what to ask and not to embarrassing. I followed that principle very rigidly. আমরা বঙ্গভবনে যাব আপনাকে নিয়ে, কিন্তু 5 তারিখ থেকে 8 তারিখ মাঝে একটা 7 তারিখ ছিল, কোনো প্রবলেম আপনি জানেন? জি, তখন একটা শেখ হাসিনার পক্ষে একটা coup প্ল্যান হয়েছিল। কয় তারিখ? coup ডেটা, এটা 7 তারিখে। এবং এই coup প্ল্যানের সাথে তখন ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, পিএমজি, এবং সে এর আগে আপনি জানেন ডিজিএসএসএফ ছিল। এবং অবভিয়াসলি তার একটা হাসিনা
সরকারের সাথে একটা সাক্ষ্য ছিল এবং সেই সুবাদে হয়তো ওনারা একটা করতে চেয়েছিলেন। তো ওখানে আমার কিছু সামান্য একটু অবদান আছে। সেই অবদান হচ্ছে যে এরা আমার সব জুনিয়র, অনেক জুনিয়র। এই লেফটেন্যান্ট মুজিব, আমি যখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ডিএমও ছিলাম, হি ওয়াজ জাস্ট এ G2 মেজর, আমার আন্ডারে ছিল। জি। আমি এদের সবাইকেই চিনতাম। তা আমি তখন তাদেরকে, এবং তখন DGFI মেজর জেনারেল হালিম, সে আমার সাথে বেশ ঘন ঘন কথা বলেছে। আমি তাদেরকে একটাই কষন করলাম যে দেখো, ডু নট ডু দিস, এটা করো না। তোমরা 7ই নভেম্বর দেখো নেই, আমি 7ই নভেম্বর দেখেছি। আমি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলতে চাই, তোমরা ভুলে যাচ্ছ যে এই সেনাবাহিনী যারা এই ফ্যাসিস্ট রেজিমে থ্রু আউট, তারা কিন্তু তাদেরকে সেকেন্ড রেটেড সোলজার হিসেবে মনে করেছে। কিন্তু দেশে তখন পুলিশই সর্বা এবং সেনাবাহিনী একটা মনে করে একটা হাত গুটিয়ে একটু সেকেন্ড ক্লাস মানে ফোর্স হিসাবে ছিল। জি। কিন্তু এই আন্দোলনের মাঝে যখন তারা রাস্তায় নামলো, আপনার যদি খেয়াল থাকে, মিরপুরে তখন স্লোগান দিয়েছিল, এই সময়ের দরকার সেনাবাহিনীর সরকার। এবং জনগণ সব সেনাবাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময়, হাত মিলানো, APC উপরে লাফ দিয়ে তাদের উঠে তাদের আলিঙ্গন করা, এগুলো বাই দেন কিন্তু ঘটে গেছে। তো তখন সেনাবাহিনীর সদস্যরা বুঝতে হবে, তারা কিন্তু মনে করলো তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে, তাদের সেই মানে লস্ট ইমেজ এবং মর্যাদা আবার ফিরে পেয়েছে, জনগণ তাদের সাথে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন একটা সরকার বিদায় নিয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা দেখেছি সব মূর্তিগুলো ভাঙা হয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে ফটো টাঙানো হয়েছিল সেই ফটোগুলা টেনে হিসেবে নামানো হয়েছে, সৈনিকরা যার যার ইউনিটে যে প্রীতিভোজ খেয়েছে আনন্দ উল্লাসে। এইরকম একটা পরিস্থিতির পর যদি কোনো একটা ঘটনা ঘটে যেটা জনগণ মনে করবে এটা ফ্যাসিস্ট রেজিমকে ফিরিয়ে আনা হচ্ছে, সেটা কিন্তু সৈনিকরা মেনে নেবে না। এবং এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে 7ই নভেম্বর যারা দেখেছে সিপাহী জনতার আবার আন্দোলন হবে এবং এখানে অনেক অফিসার মারা যাবে। তা আমি এদেরকে বলেছিলাম যে দেখো, তোমরা এখনও জীবিত আছো, ডু নট ডু সামথিং যেটা যেন তোমাদের জান দিতে পারে তোমাদেরই সৈনিকের আন্ডারে। এবং এই কথাটা খুব কাজে লেগেছিল এবং তার জন্য এটা আর বেশি আগায়নি। জি, আমরা আরও শুনবো। আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল, তার রোলটা কী ছিল সেনা সদরে, এবং আমরা সেখান থেকে যাব বঙ্গভবনে। সেনা সদরে তার রোলটা কী ছিল? উনি কি ওদিনই প্রথম গেলেন, না আগেও এনাদের সাথে কাজ করেছেন? আমি যতদূর জানি ওনার কিন্তু বেশ কয়েকদিন DGFI আনাগোনা ছিল এবং উনি DGFIতে উনি ক্যান্টনমেন্টে ঢুকে একটা জায়গায় গাড়ি রেখে তারপর ওনাকে ওখান থেকে DGFI হেডকোয়ার্টারে, এবং তখনকার ডিজি চলেছে, তার সাথে অনেক মিটিং হয়েছে এবং স্টুডেন্টদেরকে বোঝানো, স্টুডেন্টদের কী করা, এটা মানে ফ্রম দ্য DGFI সাইড ওনার একটা ভালো কোঅর্ডিনেশন ছিল। এবং 5 তারিখের আগেই, 5 তারিখ আগে থেকে এটা বলতে পারেন, মানে বেশ কয়েকদিন হয়েছে এই ঘটনার 4-5 দিন আগে থেকে এসে। এবং ওই দিন যখন সেনাপ্রধানের অফিসে উনি আসলেন, ওখানে কিন্তু উনি একটা লাইভ পোস্ট করেছিলেন এবং যেই লাইভ পোস্টে উনি ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন, আমরা একটা সুখবর শুনতে যাচ্ছি, হয়তো বা হাসিনা পতন হচ্ছে, এরকম একটা লাইভ পোস্ট। এটা কি উনি নিজে থেকেই করছিলেন, না সেনাপ্রধান ওনাকে করার অনুরোধ করেছেন? উনি নিজেই করেছেন, নিজেই ওনার সেলফোন থেকে ওখানে অফিসে দাঁড়িয়ে করেছিলেন উনি। আচ্ছা, ভবনে নেতারাও গেলেন, একজনকে বোধহয় হেফাজতের ফয়জুল্লাহকে বোধহয় নেওয়া হয়নি, ফয়জুল্লাহ সাহেবকে। আপনারা বঙ্গভবনে কটায় গিয়ে পৌঁছলেন? আমরা সেনা সদর থেকে মানে এক্স্যাক্টলি চিফের অফিসের সামনেই 2টো কোস্টার লাগানো হলো। আমরা যত পলিটিশিয়ান ছিল আপনাদের সবাই যার যার গাড়ি না নিয়ে আমরা একসাথে যাই, তাহলে রাস্তায় যেহেতু অনেক ভিড়, তাহলে তাড়াতাড়ি পৌঁছানো। 2টা কোস্টার লাগানো এবং আমরা সেই 2টা কোস্টারে আমরা ভাগাভাগি করে উঠলাম। আমি প্রথমটাতে আমি ছিলাম, আমার সাথে মির্জা আব্বাস আমার ডানে ছিল, বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তারপরে জামাতে আমির, তা আরও অনেকে ছিলেন ওখানে। যাই হোক, তো আমরা ঠিক 3টার সময় রওনা দিলাম এবং যখন জাহাঙ্গীর গেট আসলাম এবং আমাদের সাথে 3 বাহিনী প্রধান আমাদের সামনে গাড়িতে ছিলেন, APC যেগুলো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সৈনিক সহ প্রোটেকশন দিয়েছে। জাহাঙ্গীর গেটে আমাদের ফার্স্ট স্টপ হলো। ওখানে জনগণদের উল্লাস এবং ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবং ওখানে কিছুক্ষণ থামার পরে ওখানে আমি আসিফ নজরুল এবং জুনায়েদ, তখন আমার খেয়াল আছে, ওনারা নেমে একটা ড্রামের উপর দাঁড়িয়ে জনগণকে কিছু বক্তব্য রাখলেন। তারপরে আমরা শুরু করলাম জার্নি। এবং আমরা যখন র্যাঙ্কস ভবনের কাছে আসলাম, তখন আমরা দেখলাম যে একটা বিরাট একটা শেখ মুজিবের একটা বিরাট স্ট্যাচু ছিল, জনগণ দড়ি লাগিয়ে
ওটা ভাঙার চেষ্টা করছে এবং মানে বিরাট জনসমাবেশ, সবাই উৎফুল্ল এবং সবাই এমন একটা পরিস্থিতি যে এটা তখন আমার মনে হচ্ছে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে এই জনগণের উল্লাস দেখে, যে জনগণ কত ফুর্তি। আমার মনে আছে ফখরুল ভাই সামনে, ঠিক কোস্টারের সামনে দাঁড়িয়েছে, জনগণ আমার পাইপ পারলে গাড়িটা ভেঙে ফেলে, কাজ ভেঙে যায় এমন হিসাব। তো অনেকে এসে ফখরুল ভাইকে দেখে অনেক হাত নাড়ালেন এবং সবাই স্বাগত জানেন। অনেকে আবার হাতে কিছু কিছু বিভিন্ন আর্টিফ্যাক্ট যারা বঙ্গভবন থেকে, গণভবন থেকে নিয়ে আসছে, একজন 2টা মুরগি নিয়ে আসলো হাতে করে এবং যে ফখরুল ভাইকে উপহার দিতে ছিল, এই মুরগি আমি গণভবন থেকে এনেছি। তো যাই এরকম গাড়িতে তো জিএম কাদের সাহেবও ছিল, সবাই ওনারা কি অবস্থায় ছিলেন? সবাই ছিলেন, সবাই গাড়িতেই, ওই গাড়িতেই। না ওনারা কি উল্লসিত বা ওনারা কি? আমি তো অ্যাকচুয়ালি সামনে দিকে ছিলাম, পিছনের দিকে, আর জনগণের উল্লাস থেকে আমিও নিজে অভিভূত ছিলাম। আমি ফ্যাক্টলি আমার সামনে যারা পাশে রয়েছে তাদেরটাই আমি খেয়াল করতে পেরেছি। আর তারপরে তো আমরা ঠিক এইভাবে আমরা পৌঁছতে ঠিক সন্ধ্যা 7টার দিকে আমরা গণভবনে পৌঁছালাম। তো ইট ওয়াজ টাইম ফর মাগরিব প্রেয়ার। তো আমরা আগে সবাই নামাজ পড়লাম। নামাজ পড়েই আমরা বঙ্গভবনের যেই মেইন কনফারেন্স রুম, ওখানে সবাই বসলেন, ফখরুল ভাই ফার্স্ট, তারপর জামায়াতের আমির, এইভাবে সিনিয়র যেখানে বসলেন। এবং আমি যেখানে আমার বাম পাশে ছিল ডিজিএফআই চিফ, 3 সার্ভিসেস চিফ এবং অন্যান্য সিনিয়র জেনারেল যারা ছিল এখানে ছিল সেটা। তো যাক, তো ওখানে ফখরুল ভাই পৌঁছে ওনার বক্তব্য রাখার পর ফার্স্ট ওনার ডিমান্ড ছিল ম্যাডাম বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে ওনাকে রিলিজ করতে হবে। জি। তো এই কথাটা বলা মাত্রই তখন রাষ্ট্রপতি বললেন যে দেখেন, আমরা তো কয়েকদিনের মধ্যে একটা সরকার গঠন করব, সেই সরকারি ডিসিশনটা নিক। জি। তখন কিন্তু সেনাপ্রধান হি ইন্টারাপ্টেড এবং বললেন যে নো স্যার, ইউ হ্যাভ দ্য অথরিটি, ইউ আর দ্য সোল অথরিটি, আপনি ওনাকে এই মুহূর্তে ছেড়ে দেন। জি। এটা কিন্তু সেনাপ্রধান নিজেই উনি ইনসিস্ট করুন, তখন এই ডিসিশনটা তখনই ওখানে নেওয়া না হয় যে ম্যাডাম খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে। আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি, তো সেনা সদরে কোনো স্টুডেন্ট লিডাররা ছিলেন না যারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন? বঙ্গভবনে ওই সময় ছিল না, শেষের দিকে 2জন এসেছিল, একটা ছেলে একটা মেয়ে দেখেছিলাম, যারা পরবর্তীতে ওই বঙ্গভবনের সামনে পোর্টিকের ওখানে টিভি চ্যানেলসগুলা ইন্টারভিউ নিচ্ছিল। ও তখন আমি কিন্তু পরবর্তীতে ওই 2জনকে আমি কখনো পরবর্তীতে দেখিনি, কখনো আমার সাথে দেখা হয়নি। মানে এটা প্রশ্নটা এখনো রয়ে গেছে যে আসলে তো মানে ওখানে কোনো সমন্বয়করা জানুনি, কিন্তু আপনারা কি ধারণা করতে পারেন তাদেরকে কারা নিয়ে এসেছিল বা কাদের? না, এটা তো স্টেটে জুনায়েদ এবং আসিফ নজরুল, যে 2জন আসছে তাদের ডাইরেকশন, জুনায়েদ ওয়াজ অলসো গাইডিং দেম। আর আসিফ নজরুল সাহেব কি এদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন? ওখানে সবার সামনে পরিচয় করিয়ে দেয়নি। যখন জিজ্ঞাসা করে কারা এবং যখন ইন্টারভিউ নিচ্ছিল, তখনই বুঝলাম যে দে ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ দ্য স্টুডেন্ট লিডার্স। কিন্তু রাষ্ট্রপতির ওখানে কি আলোচনা হলো, পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী পরিস্থিতি কি হবে? আচ্ছা, ওখানে যখন ঘটনা সবাই বক্তব্য রাখছিল আগামী সরকার কীরকম হওয়া উচিত, কে এবং মাঝে মাঝে ডিজিএফআই চিফ ওই কনফারেন্স মাঝে মাঝে উনি রানিং কমিটি দিচ্ছিল ঢাকা শহরে কোথায় কী হচ্ছে, বিশেষ করে যেগুলো থানা লুট হচ্ছিল, বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি, এগুলো উনি কিন্তু ফ্রম টাইম টু টাইম ইউজ গিভিং আ ব্রিফিং, উনি খবর পাচ্ছিলেন এবং সবাইকে অবহিত করছিলেন। আরেকটা বিষয় যে মানে আপনার কাছে আমি ওই রিয়েলাইজেশনের জায়গা থেকে বলি, সেনা সদরে স্টুডেন্টরা যায়নি, বঙ্গভবনে তারা যায়নি, আমাদের কোনো রাজনৈতিক নেতা বা কেউ কি এদেরকে বলেছে যে, বা সেনাপ্রধানকে বলেছে যে তারা কেন নাই, তাদেরকে কেন ডাকা হয়নি, এরকম কোনো প্রশ্ন? কথা উঠেছিল কিন্তু, জি, ওয়ার আর দে বলছিল আসছে, কিন্তু আসতে শেষের দিকে মাত্র 2জনই আসছে। মানে কে কথা তুলেছিল, কে বলছিল? এক্স্যাক্টলি আমার মনে, বাট কথা হচ্ছিল স্টুডেন্ট লিডাররা কোথায়, অনেকে উঠিয়েছিল। এটা কি বঙ্গভবনে না সেনা সদরে? সেনা সদরের কোনো কথাই হয়নি, বঙ্গভবনে। আসছে। কিন্তু একটা বিপ্লবী সরকার গঠনের কোনো প্রস্তাব ওখানে ছিল কিনা? মানে মোটেই নয়। কেউ যদি বলে নট অ্যান আয়োটা অফ থট যে একটা বিপ্লবী সরকার হোক, সেটা কেউ ওই মুহূর্তে কোনো দিন এই কথাটা উঠাই নেই যে আমরা কনস্টিটিউশনের মাধ্যমে নাকি, কারণ রাষ্ট্রপতি ক্লিয়ার বললেন আমরা অতি শীঘ্রই কয়েকদিনের মধ্যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছি, এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমরা এটা পরবর্তীতে জানাবো। এবং ওই সরকার গঠনটা কিভাবে হয়েছে, আই হ্যাভ নো প্রিভিউ অন দ্যাট। প্রবাবলি এটা পরবর্তীতে 3 বাহিনী প্রধান আসিফ নজরুল এবং আরও ওনারা মিলে এবং স্টুডেন্ট লিডার হয়তো সাথে সংযোগ হয়ে পরবর্তী করেছে, কিন্তু ওই মুহূর্তে
যে একটা সরকার গঠন কারা হবে কোনো আলোচনা হয়নি, এবং যে বিপ্লবী সরকার প্রশ্ন তো উঠেইনি। আপনার খেয়াল আছে ওভারটেকিং হয়েছিল কিন্তু 5 তারিখে, বিপ্লব হলো 8 তারিখে। এই 3 দিনের সময়ের মধ্যে কিন্তু কেউ কোনো দিন বিপ্লবী সরকার হওয়া উচিত এটা কেউ কোনো দিন কেউ উচ্চারণ করে। বিপ্লবী সরকার হলে সমস্যাটা কি? সবাই এত উৎফুল্ল ছিল, এত আনন্দ ছিল যে আমরা একটা মুক্ত দেশ, মুক্ত বাতাসে বসবাস করতে যাচ্ছি। বিপ্লবী সরকার হলে কি কোনো সমস্যা হতো? আমার তখন ধারণা ছিল, আমি বলি যে বিপ্লবী সরকারের জন্য কিন্তু একটা জন্য বেশ কয়েকদিন পরে বঙ্গভবন কিন্তু ঘেরাও করা হয়েছিল বাই দি স্টুডেন্ট লিডার্স। জি। এবং ঘেরাও করার উদ্দেশ্য ছিল যে তদানীন্তন তখন যদি আমাদের রাষ্ট্রপতি ছিলেন তাকে হি হ্যাজ টু গো। বেশ কয়েক মাস। হ্যাঁ, বেশ কয়েক মাস না, আমার মনে হয় 2-3 সপ্তাহ। ওই যে ইউনূস সাহেবের ক্যাবিনেট দায়িত্ব নেওয়ার পরে যে প্রেসিডেন্ট মাস্ট গো, কনস্টিটিউশন মাস্ট বি অ্যাব্রোগেটেড। তখন ওইরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম একটা হতে যাচ্ছে, বিএনপি কি মতামত আপনি একটু দেখেন। তো আমি তখন ম্যাডাম বেগম খালেদা জিয়াকে, আমাকে এই খবরটা সেনাপ্রধানের সাথে আমার আলোচনায় রাত্রে সামথিং অ্যারাউন্ড 9, উনি তখন বিদেশে ছিলেন, বিদেশ থেকে আমাকে জানিয়েছিলেন জি যে এরকম একটা হতে যাচ্ছে, যে যদি প্রেসিডেন্টকে সরানো হয় তাহলে ফিউচার কি হবে, নাথিং ইজ সার্টেন। ইলেকশন কবে হবে, নাথিং ইজ সার্টেন। এবং উনি বললেন আমিও থাকবো কিনা, নাথিং ইজ সার্টেন। তা আপনাদের বিএনপির মনোভাব কি, আপনি যদি পারেন এটা আপনি কিছু করেন। তো ওই মুহূর্তে রাত 9টা-15 দিকে আমি খবর, আমি তখন চিন্তা করি কী করবে রাত, তখন ফখরুল ভাই কিন্তু অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন। তা আমি তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে ওয়াই নট রিং আপ ম্যাডাম। তাই আমি ম্যাডামের বাসায় রিং করলাম, তোমরা বাসার লোক ধরলো, ওনাকে দিলাম। আমি যে ম্যাডাম আমার খুব জরুরি ব্যাপার, আপনার কাছে আসতেই হবে এখন। তো উনি বলে আসেন। তা আমি ওনার কাছে বাসায় গেলাম, তখন যাই বললাম যে